শুভ সকাল। ব্যবসা শেখা শাখার সেন্ট গ্রেগরি কলেজের ছাত্রদের স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আবার একটি নতুন অনলাইন সেশনে ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আপনাদের সাথে পুনরায় যুক্ত হলাম। আমরা ম্যানেজমেন্টের অধ্যায় 3 সেকেন্ড পেপার বইয়ের অধ্যায় 3 পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই চ্যাপ্টারটি পড়ছি। তো এই চ্যাপ্টারের 3টি পার্ট বা 3টি অংশ আমি লাস্ট কয়েকটা ক্লাস আলোচনা করেছি। তার মধ্যে আমরা পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার গুরুত্ব, বৈশিষ্ট্য, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনা প্রণয়নের ধাপ, পরিকল্পনার প্রকারভেদ, এই ধরনের নানান বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয় হলো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা, সিদ্ধান্ত গ্রহণ কেন নিতে হয় একটা প্রতিষ্ঠানে, তারপর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় বা ধাপগুলো সম্পন্ন হয় সেটা, এবং সর্বশেষ বিবেচ্য বিষয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এরপর আপনাদের জন্য যথারীতি কিছু বাড়ির কাজ থাকবে। তো এই হলো আজকের আলোচনার বিষয়। আমি আলোচনাটা শুরু করি। তো প্রথমেই আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় এবং রিয়েল লাইফেও আমরা অনেক সিদ্ধান্ত নেই প্রতিনিয়ত। তবে ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত সঠিক 100% সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ এই সিদ্ধান্ত গ্রহণ যত ভালো হবে প্রতিষ্ঠানে সাফল্য আসার সম্ভাবনাও তত বেশি। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত রেগুলার নিতে হয়। অর্থসংস্থানের নতুন প্রোডাক্ট আসবে অথবা নতুন উৎপাদন প্রক্রিয়া, এই ধরনের বিভিন্ন বিষয়ে একজন ম্যানেজারকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এর জন্য সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিছু প্রয়োজনীয়তা দেখব। প্রথমেই সাংগঠনিক সমস্যার সমাধান। একজন ব্যবস্থাপককে অবশ্যই বিভিন্ন সময় প্রতিষ্ঠানে যে সমস্যাগুলি দেখা দেয় সেগুলা সমাধানের জন্য বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই তাকে তার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে এবং যৌক্তিক একটা লজিক্যাল একটা সিদ্ধান্তে আসতে হবে। তো এই তার বিচার বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমেই সে এই সিদ্ধান্তটা নিতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের সময় তাকে অবশ্যই তার পারিপার্শ্বিক পরিবেশ, তার সংগঠনের অবস্থা, তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের কথা এগুলো মাথায় রেখে তাকে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক কর্মপদ্ধতি অনুসরণ। ম্যানেজারকে অবশ্যই একাধিক কর্মপদ্ধতি থাকলে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট কর্মপদ্ধতিটা বেছে নিতে হবে। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ওয়ে দিয়ে কাজ করা যায়। তো তখন একটা সিচুয়েশন অনুযায়ী কোন ওয়েটা ফলো করতে হবে সেটা ম্যানেজারকে নির্ধারণ করতে হবে এবং সেই পথ অনুসরণ করেই তার এমপ্লয়িরা আগায় যাবে। সম্পদের যথার্থ ব্যবহার। আমরা গত ক্লাসেও বলেছি সম্পদকে যত কম ব্যবহার করা যাবে তত প্রতিষ্ঠানের জন্য ভালো। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় অবশ্যই চিন্তা করতে হবে যে সম্পদের যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়, যাতে কোনো সম্পদের অপচয় না হয়। তো এই ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ। গতিশীলতা। প্রতিষ্ঠানকে অবশ্যই গতিশীল প্রতিষ্ঠান হতে হবে, স্থবির হয়ে গেলে হবে না। তো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত একটি চলমান প্রক্রিয়া। তো কোনো সমস্যা সমাধানের জন্য কোনো সুযোগ কাজে লাগিয়ে ব্যবস্থাপক বিভিন্ন মডেল, বিভিন্ন গাণিতিক মডেলও ব্যবহার করতে পারে, গবেষণা, নিজের বিচার বুদ্ধি ইত্যাদি দিয়ে তাকে সমাধান করতে হয় এবং কাজের গতি যাতে থেমে না যায়। কাজটা সবসময় কন্টিনিউয়াস প্রসেসে কাজ হইতেই হবে। তো এটা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা প্রয়োজন। সময়ের সর্বোত্তম ব্যবহার। আমরা জানি যে প্রতিটা ব্যবসার ক্ষেত্রেই সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফিনান্সের ভাষায় বলি টাইম ইজ মানি, অর্থাৎ সময়কে বিজনেসে টাকার সাথে তুলনা করা হয়। তো অবশ্যই সম্পদের সঠিক ব্যবহার
করতেই হবে। যে কোনো সিদ্ধান্ত যখন দরকার নেওয়া ঠিক সেই মুহূর্তেই নিতে হবে, কোনো ডিলে করা যাবে না। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ। যেমন ক্রিকেট ফিল্ডে কখন কোন 4 মারতে হবে, কখন 6 মারতে হবে, কখন বল ছেড়ে খেলতে হবে, এই ধরনের সিদ্ধান্ত কিন্তু ব্যাটসম্যানকে নিতে হয়। কারণ এই সিদ্ধান্ত যদি সে সঠিকভাবে না নেয় সিচুয়েশন অনুযায়ী, তাহলে সে ভালো রানও করতে পারবে না, দলকে জিতাতেও পারবে না। ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই। তারপর উদ্দেশ্য অর্জন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে একটা প্রতিষ্ঠান চলে, আমরা বলছি। তো ওই লক্ষ্যটাকে মাথায় রাখা তাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় সঠিক কর্মপদ্ধতি, সঠিক বাস্তবায়নের পথ এবং দক্ষতা চিন্তা করে এবং ওই লক্ষ্য স্থির রেখে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রযুক্তির ব্যবহার, বর্তমান যুগে প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ। তো এটি সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত মডেল ব্যবহার করেও অনেক কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে। তো প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তগুলো যদি আমরা বিভিন্ন প্রযুক্তিগত মডেল ব্যবহার করি, তাহলে আমরা ঝুঁকিহীন এবং অনিশ্চিত পরিস্থিতিতেও বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবো এবং এটা খুব ইজিলি আমাকে সলিউশন দিতে পারবে আমার সিচুয়েশন অনুযায়ী। যদি আমি ওইভাবে সিচুয়েশনটা ডেসক্রাইব করতে পারি মডেলে, তাহলে মডেল আমাকে একটা সলিউশন বলে দিতে পারবে। বিভিন্ন সফটওয়্যার আছে যেটা আমাকে সলিউশন দিতে পারে। অংশগ্রহণের সুযোগ সৃষ্টি। তো সিদ্ধান্ত কখনো একক আসবে, বাট সিদ্ধান্ত গ্রহণের আগে এইটার সবার মধ্যে একটা ডিসকাশন প্রয়োজন, আলাপচারিতা দরকার। প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে একটা সমস্যা হয়েছে, এখন আমরা একটা সিদ্ধান্ত নিব, কি সিদ্ধান্ত নিলে সুবিধা হবে প্রতিষ্ঠানের জন্য এবং সেটা আমরা অ্যাচিভও করতে পারবো আমাদের লক্ষ্য অনুযায়ী। তো সেই ধরনের অংশগ্রহণমূলক একটা ডিসকাশনের পরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি এবং ওই সিদ্ধান্তটা কিন্তু খুবই অংশগ্রহণমূলক সিদ্ধান্ত হইলে সেটা কার্যকর করাও সহজ, কারণ সবাই ওটার সাথে সম্পৃক্ত এবং সবাই বুঝবে যে কখন কি বা আমরা কি চাচ্ছে প্রতিষ্ঠান। তো এটা সম্ভব। তাৎক্ষণিক সমাধান। সমস্যা উপস্থিত হওয়া মাত্রই ব্যবস্থাপককে সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করে দিতে হবে এবং যতটা সম্ভব সময় ক্ষেপণ না করে তাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। এর জন্যই সে ম্যানেজার পোস্টটা পাইছে, কারণ তাকে সমস্যা অ্যারাইজ হইলেই সে একটা শুরুত ভালো ফলপ্রসূ একটা সিদ্ধান্ত আনতে পারে। প্রশিক্ষণ ও উন্নয়ন। যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেয় তারা তো অবশ্যই তাদের প্রশিক্ষণ দরকার। একই পাশাপাশি যারা এই সিদ্ধান্তগুলোর সাথে জড়িত থাকে বা কাজ করে তাদেরও প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা বিভিন্ন কলা কৌশল আয়ত্ত করতে পারে যে আমরা যে সিদ্ধান্তটা নিছি এবং সেটা কিভাবে ওইখানে পৌঁছাবো। বা এই যে অংশগ্রহণমূলকের ক্ষেত্র তাদের কাছে চাওয়া হইতে পারে যে তোমরা তোমাদের বক্তব্য দাও, তো তারা বক্তব্য দিতে পারবে না, কারণ তাদের যদি জ্ঞানই না থাকে ওই সেক্টর উপলক্ষে, তাহলে তারা কোনো হেল্প করতে পারবে না। এর জন্য প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। তো তারা যদি সঠিক প্রশিক্ষণ পায় এবং তাদের যদি উন্নয়ন ঘটে, তো তারা ওই সিদ্ধান্ত গ্রহণেও সাহায্য করবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নেও তো করতেই হবে সাহায্য। তো এর জন্যই প্রশিক্ষণ ও উন্নয়ন খুবই প্রয়োজনীয়। যেহেতু আমরা বললাম যে ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত প্রতিনিয়তই নিতে হবে, তো সর্বস্তরে লোকের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই হইলেই কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত ব্যবসায় সাফল্য বয়ে আনতে পারবে। তো এই সব ক্ষেত্রেই আমরা বলতে পারি যে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তো এখন আসি আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কি হবে। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা প্রথমে সমস্যাটাকে চিহ্নিত করব, অর্থাৎ আমার কি প্রবলেম, কি বিষয়ে আমার সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে আমাকে সেই সমস্যাটা আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে আমি সিদ্ধান্ত নির্ভর করবে। যদি আমি সমস্যায় ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমি কি এর উপরে সিদ্ধান্ত নিব। তো সমস্যা চিহ্নিতকরণের জন্য আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, তো বিভিন্ন গবেষণার মাধ্যমে নিতে পারি। যেমন আমি একটা প্রোডাক্ট ছাড়ছি মার্কেটে, ওই প্রোডাক্টটা মার্কেটে চলছে না, সাপোজ। কেন চলছে না? তো এটাই আমার সমস্যা, যে মার্কেটে প্রোডাক্ট চলছে না। তো এই চলছে নার জন্য আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। আমি মার্কেট ভিজিট করতে পারি, আমি আমার যারা সেল করে তাদের সাথে কথা বলতে পারি, যাতে আমরা প্রকৃত সমস্যাটা চিহ্নিত করতে পারি।
প্রথমে সমস্যা চিহ্নিত করার পরে আমরা সমস্যাগুলোকে বিশ্লেষণ করব, অর্থাৎ বড় আঙ্গিকে সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আমি ম্যানেজারের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা প্রয়োগ করে সেই তথ্যগুলোকে সে বিশ্লেষণ করবে যে কেন হচ্ছে না, কোথায় প্রবলেম। এগুলা বিভিন্ন যুক্তি তর্ক শুনবে, সবার থেকে সে শুনবে সমস্যাগুলো, এবং কোথায় আসলে ঠিক সমাধানটা কি হবে, এবং এই ধরনের সিদ্ধান্ত তাকে খুঁজে বের করার জন্য এই বিশ্লেষণগুলা করতে হবে। তত বিশ্লেষণের ক্ষেত্রে সে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই বিশ্লেষণ প্রক্রিয়াটা করবে। ঠিক আছে? তো সমস্যাটা কি ধরনের, সমস্যাটা কি খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে কিনা, এই ধরনের বিষয়গুলো সে এখানে চিহ্নিত করবে। তারপর বিকল্প, মানে বিভিন্ন বিকল্প পথ সে খুঁজে রাখবে, অনেকগুলা কর্মপন্থা সে নির্ধারণ করবে। একটা কর্মপন্থা নির্ধারণ করলে হবে না, কারণ হয়তো বা ওই পথে হাঁটলে সে ওই লক্ষ্যে নাও যেতে পারে। তো তার জন্য 2-3টা অল্টারনেটিভ ওয়ে ঠিক করে রাখতে হবে। প্রথমে উদ্দেশ্য জানতে হবে এবং বিভিন্ন সমাধানের 3-4টা ওয়ে সে বের করবে। বিভিন্ন 3-4টা ওয়ে বের করার পরের কাজ হলো বিকল্প সমূহকে মূল্যায়ন। এবার এক একটা অপশন ধরে ধরে দেখবে যে কোন পদ্ধতিতে গেলে আমার জন্য ওই লক্ষ্যটা অর্জন করা সম্ভব। যেমন আমি যদি বলি যে আমি এখানে ধরেন আপনি লক্ষ্মীবাজার থেকে যাইতে চাই গাবতলী, তো আমি ডাইরেক্ট ভিক্টোরিয়া পার্ক থেকে বাস ধরে যাইতে পারি, আমি সিএনজিতে যাইতে পারি, আমি উবার পাঠাও ইউজ করে যেতে পারি, অথবা আমি যাত্রাবাড়ি যে রিক্সায় আবার ওইখান থেকে বাস ধরতে পারি। বিভিন্ন অপশন আছে যাওয়ার। তো আমি মূল্যায়ন করব যে কোন অপশনটায় গেলে আমার জন্য সুবিধা, সময় কম লাগবে, বাজেটের মধ্যেও আসবে। তো এইগুলো আমাকে মূল্যায়ন করতে হচ্ছে হলো বিকল্প সমূহ মূল্যায়ন এই স্টেজটায়। তারপরে সেরা বিকল্পটা আমরা সিদ্ধান্ত, এই যে 4টা অপশন বললাম গাবতলী যাওয়ার, সেখান থেকে আমি সবগুলা বিচার বিশ্লেষণ করে আমি যেটা আমার জন্য ভালো সেটা আমি চয়েস করব। তো অনেকগুলা বিকল্পের মধ্য থেকে যেটা সবচেয়ে ভালো বা সবচেয়ে উত্তম সেটাই হলো সেরা বিকল্প। তো প্রতিষ্ঠানের সাথে আমাকে উদ্দেশ্যের সাথে মিল রেখা যেটা ভালো হচ্ছে সেটা আমাকে গ্রহণ করতে হবে, এবং পরিস্থিতিও একই সাথে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন। তারপর আমি যে বিকল্পটা নির্বাচন করলাম সেটা সিদ্ধান্তটা বাস্তবায়ন করলাম। যে সিদ্ধান্তটা গ্রহণ করা হলো সেটা উদ্দেশ্য অর্জনের সাথে সংগঠনের সাথে প্রতিটা স্তরে বাস্তবায়নের ব্যবস্থা রাখতে হবে, যাতে প্রতিটা স্তরের লোক সেটা বাস্তবায়নে কাজ করে। সকল স্তর যদি একসাথে কাজ করি, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হইলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এরপর সিদ্ধান্তটা পর্যবেক্ষণ, যে সিদ্ধান্ত তো কাজ শুরু করে দিছে, সবাই কাজ শুরু করতেছে, তো এবার দেখতে হবে যে ওই কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাওয়া গেল কিনা। যখন দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি ধরেন আমি চয়েস করলাম যে আমি উবার বা পাঠাওতে যাব, ঠিক আছে, আমি বুকিং দিলাম একটা উবার পাঠাও, বাইক আসলো, আমি উঠলাম গাবতলীর উদ্দেশ্যে, মাঝপথে ধরেন আমি শাহবাগ পর্যন্ত যাই, বাইকটা নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমার আবার সেই সময় লাগতেছে। বা অন্য একটা কোনো সমস্যা হইলো যে আমি দেখলাম যে বাইকটা কোনো কারণে ব্যালেন্স হারায় পড়ে গেল, তাহলে আমিও আহত হইলাম। তো এগুলা সমস্যাগুলা কি কি, সেটা ত্রুটিগুলো আমার চোখে পড়বে যখন আমি আসলেই কাজ শুরু করব তখন। তো তখন আমি পর্যবেক্ষণের মাধ্যমে যে ভুল ত্রুটি দেখা গেল যে না বাইকটা পড়ে গেছে, আমি হালকা ইনজুর হয়েছি, তখন আমি আবার ওইটা রাইড অফ করে আমি আবার আরেকটা নতুন কোনো ওয়েতে গাবতলী পৌঁছানোর চেষ্টা করব। তো এইভাবে কাজ করলে আমি সিদ্ধান্ত গ্রহণ করার পরে সমস্যাগুলো পাওয়ার পর আমি আবার আরেকটা ওই যে সেরা বিকল্প, তো বিকল্প তো 5-6টা ছিল, তার মধ্যে আমি আবার র্যাঙ্কিং করে রাখবো এইখানেই, বিকল্প সমূহ মূল্যায়ন করে 1, 2, 3। 1 নাম্বারটা নিব, 1 নাম্বারটা কোনো কারণে ফেল হইলে আমার প্ল্যান বি তে যাবে, প্ল্যান বিও ফেল হইলে প্ল্যান সি যাবে। এভাবে করে আমি ফলাফল পর্যবেক্ষণ করে আগায় যাব, তাহলে আমার একটা সিদ্ধান্ত গ্রহণ সুষ্ঠু এবং সুন্দর হবে যদি এই স্টেপগুলো আমি ফলো করতে পারি। তো আর তো আরেকটি বিষয় আজকের লেকচারের সর্বশেষ বিষয়, সেখানে হচ্ছে আমরা কি কি বিষয় আমরা বিবেচনায় রাখবো যখন আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করতেছি। প্রথমে তথ্য, আমাকে অবশ্যই তথ্য জানতে হবে, যে আমি যে কাজটা করব তার উদ্দেশ্যে তথ্য থাকতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার সকল তথ্যই আমাকে জানা থাকতে হবে।
এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে যদি সঠিক তথ্য না থাকে, পর্যাপ্ত তথ্য না থাকে, সিদ্ধান্ত গ্রহণ হবে না। জ্ঞান, মানুষের জ্ঞান একটি অন্তর্নিহিত বিষয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমাকে জ্ঞান থাকতে হবে। আমি জানি না একটা বিষয়, আমি সিদ্ধান্ত নিব, তাহলে হবে না। যেমন আমি যদি ম্যানেজার ধরেন একজন হইলো অ্যাকাউন্টিং এর, সে পড়াশোনা করে আসছে, তাকে এখন একটা ডিসিশন নিতে হবে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু। তো সেই ক্ষেত্রে কিন্তু সে যদি ওই বিষয়ে কিছুটা হলেও তার ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে, সে ইঞ্জিনিয়ার লেভেল কারো কাছ থেকে সাথে রাখবে ডিসিশন নেওয়ার সময়, যে ভাই আমি তো এটা করতে চাই, তোমরা কি মনে করো, যে এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং সাইডের ডিসিশন, তো ওরকম ইঞ্জিনিয়ারিং সাইডের লোক থাইকা সেই জ্ঞানটা শেয়ার করলে সে তখন একটা ডিসিশন নিতে হবে। একদম জিরো নলেজ নিয়ে সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। দক্ষতা ও অভিজ্ঞতা, বিশেষ কাজে পারদর্শী অর্জনের জন্য প্রশিক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এই প্রশিক্ষণের মাধ্যমে সে কিন্তু একটা লোক দক্ষ হবে, আর কাজ করতে 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 সে সেই অভিজ্ঞতা তৈরি হবে। তো সিদ্ধান্ত গ্রহণ যারা করে তারা কিন্তু মোটামুটি অনেকটা অভিজ্ঞ লোক যারা, তারাই ওই স্টেজটা পায় যে ডিসিশন মেকার হয় তারা কোম্পানি। তো তাদের কাছে মোটামুটি সব নলেজ থাকে। একটু আগে বললাম যে জ্ঞান, তার কাছে ওই ইঞ্জিনিয়ারিং নলেজ কিছুটা হলেও আছে, বা সে নিতে নিতে অভিজ্ঞতা হয়েছে বলেই সে, বা দেখতে দেখতে অভিজ্ঞ বলেই সে এখন ওই ডিসিশন মেকিং পাওয়ারটা পাচ্ছে। তো এই অভিজ্ঞতা আছে কিনা সেটাও বিবেচ্য করতে হবে। পদমর্যাদা, পদমর্যাদা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ। ব্যক্তিদের যারা ওই পদে থাকে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ অধনস্থদেরকে দিয়ে কিন্তু ওই সিদ্ধান্তের কাজগুলো করাইতে হয়। তো ওই অধনস্থদের চাহিদা, অধনস্থতা পারবে কিনা সেটাও জানতে হবে। তো পদে অধিষ্ঠিত ব্যক্তিরা প্রতিষ্ঠানের সামর্থ্য জানে, প্রতিষ্ঠানের যোগ্যতাও জানে। তো সেটা অনুধাবন করেই তারা কিন্তু ডিসিশন নেয়। তাতে পুরা বিষয়টাই জানবো। তবে বিচার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রথমেই বলছি কিছু বিকল্পের মধ্য থেকে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বের করি কোনটা আমার জন্য ভালো। তো এই বিচার করার ক্ষমতা বা বিচার করার গুণ থাকতেই হবে। নীতি ও পদ্ধতি, বিভিন্ন নীতি পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে। তো নীতি হলো যে প্রতিষ্ঠানের কিছু রুলস থাকে, ওই রুলসের আলোকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবার পদ্ধতি হলো যে কিভাবে ওই কাজগুলো সম্পন্ন করা হবে, সেইটারও একটা সিস্টেম বলে দিতে হবে, যে ওই সিস্টেমে আগাও তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব। এইভাবেই কাজগুলো আগায় যাবে। পুনরাবৃত্তি, একই ধরনের কাজ বারবার করলে সিদ্ধান্ত গ্রহণ সহজ, তাই কোনো কাজে পুনরাবৃত্তি কাজটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে। তো সেম ধরনের প্রবলেমের অথচ আমরা সেম ধরনের কাজ করছি, সেম ধরনের কাজ আগে করে আসছি, তো তখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়ে যায়। আর নতুন ধরনের কোনো সমস্যা আসলে তখন আবার একটু থিঙ্কিং এর বিষয় থাকে। কর্তৃত্ব, কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বের পাশাপাশি ব্যবস্থাপকের কর্তৃত্ব থাকা প্রয়োজন। খালি সিদ্ধান্তই নিবে সে, সেটা হবে না, তাকে অবশ্যই কিছুটা অথরিটিও দিতে হবে সিদ্ধান্ত পালনের ক্ষেত্রে। পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতিগত অবস্থাটাও চিন্তনীয় বিষয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই পারিপার্শ্বিক অবস্থাটা মাথায় রাখতে হবে। অনুকূল পারিপার্শ্বিক অবস্থা হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, আর যদি প্রতিকূল হয় সেক্ষেত্রে কঠিন হয়ে যায়। তাই অনুকূল পরিবেশ থাকলে আমার সিদ্ধান্ত গ্রহণটা ইজি, বা পরিস্থিতি অনুকূলে না থাকলেও চেষ্টা করতে হবে, ম্যানেজারের কোয়ালিটি দিয়ে চেষ্টা করতে হবে যে পরিস্থিতিকে অনুকূলে শান্ত রাখা। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা যতটা থাকবে সে কিন্তু তত বিচার বুদ্ধিও বেশি, তার এই যে বিচার ক্ষমতা থাকবে বেশি, তার পারিপার্শ্বিক অবস্থার জ্ঞান বেশি থাকবে, সে জানবে যে কখন কি করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজারিয়াল পোস্টে যারা কাজ করে তাদের কিন্তু এই বিবেচ্য বিষয়গুলা মাথায় রাখাই তাকে কাজ করতে হয়। তো এই হইলো মোটামুটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি বিষয় আমরা মাথায় রাখি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, এবং আজকের আলোচনা থেকে আমাদের একটা প্রশ্ন, যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়াটা বলেছি সেই প্রক্রিয়াটা আমাদের কি হবে, বা প্রক্রিয়াটার প্রতিটা পয়েন্টের বর্ণনা চাই। অর্থাৎ আমি এটা নিয়ে আলোচনা করেছি, এই যে পয়েন্টগুলা আপনারা 2-3 লাইন করে লিখে এলডব্লিউ আকারে আমাকে জমা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।